এশিয়ান কাপ বাছাই সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে জামাল হামজারা। আর এই ম্যাচে জয়ের বিকল্প দেখছেন না বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ার ক্যাব্রেরা। লাল সবুজ জার্সিতে অভিষেক হতে পারে সমিত সুমির। ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয়ের পর এই ম্যাচে উত্তাপের পারদ বাড়ছিল, আর যার প্রতিফলন মেলে আজ। বৃষ্টির মাঝেও স্টেডিয়াম এলাকায় হাজার হাজার সমর্থকদের ঢল। জয়ের ব্যাপারে উচ্ছ্বসিত লাল সবুজ ভক্তরা। হামজা সমিতদের লড়াই দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ফুটবল প্রেমীরা। অনেকেই বলছেন যে টিকিট না থাকলেও স্টেডিয়ামের বাইরে থেকে তারা সাক্ষী হতে এসেছেন। এই দলটাকে নিয়ে আমরা স্বপ্ন, আমরা আকাঙ্ক্ষার, আমরা এই দলটাকে নিয়ে বিশ্বকাপে যেতে চাই ইনশাআল্লাহ। ক্রিকেটের দিন শেষ, ফুটবলে বাংলাদেশ। কোনো কিছু জানি না, আজকে আমরা জিততেই হবে, আর কিছু আমরা চাই না। সিলেট থেকে আসছি এবার। সিলেটের স্টার বয় হামজা আছে, সাদউদ্দিন আছে, তাজউদ্দিন আছে, সামিদ সোম। আমরা এক্সাইটেড। হামজা হামিদুল আজকে গোল পেতে চাই আমরা তাদের কাছ থেকে। একের পর এক আসতেছে বাংলাদেশের পাইপলাইন। এটা ফুটবলের জন্য গণজোয়ার এবং তারুণের একটা ভালোবাসার জায়গা, শ্রদ্ধার জায়গা ফুটবলে ফিরে এসেছে। বাংলাদেশ ফুটবল টিমের জন্য অনেক অনেক শুভকামনা। আমার একটাই দাবি থাকবে, তাদের যেন সেরাটা দিয়ে আজকে এই খেলাটা আমাদেরকে ভালো একটা খেলা উপহার দেয়। আজকে আমি শতভাগ আশিত যে আজকে বাংলাদেশ জিতবে, অবশ্যই জিতবে ইনশাআল্লাহ। হামজা সমিতদের ম্যাচ দেখতে দর্শকপূর্ণ জাতীয় স্টেডিয়াম, বাইরেও হাজারো সমর্থকদের ভিড়। একটু গ্যালারির খবর আপনাদের জানাতে চাই। সহকর্মী রঞ্জন শান্ত আমাদের সাথে যোগ দেবেন। শান্ত, একটু জানাবেন, একটা গেট ভেঙে ফেলা হয়েছে বলা হচ্ছে, এখন কি অবস্থা সেখানে? একটু সার্বিক পরিস্থিতি জানাবেন, দর্শকদের আগ্রহের কথা একটু জানতে চাই। একেবারে আসলে ভয়াবহ অবস্থা। বলে যে আপনি গেট ভাঙার কথা বলছিলেন, আমি ঠিক সেই সময়টায় ৪ নম্বর গেটে দাঁড়িয়ে, গেট যখন ভাঙেনি তার আগে থেকে এবং গেট ভাঙার মুহূর্তে আমি দেখেছি যেভাবে আসলে গেট পুরোপুরি ভেঙে হাজার হাজার দর্শক একবারেই আসলে ভেতরে প্রবেশ করেছে। আইন শৃঙ্খলা বাহিনী তখন আসলে খুব একটা কন্ট্রোলে রাখতে পারেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে। প্রচণ্ড মানুষের চাপে আসলে যখন ভেতরে সবাই প্রবেশ করলো এবং যখন অন্য একটা গেটের দিকে তারা পৌঁছালো, সেখান থেকে আবার অন্তত আইন শৃঙ্খলা বাহিনীরা তারা কন্ট্রোলে নিয়েছে এবং যথেষ্ট যারা টিকিট ছাড়া ভেতরে ঢোকার চেষ্টা করেছিল সেই সমস্ত দর্শকদের বাইরে পাঠানোর ব্যবস্থা করেছে। সেটা একটু আগের ঘটনা এবং এই মুহূর্তে তেমন আর দর্শক আপনি দেখবেন না, কারণ ভেতরে কনসার্ট চলছে এবং ম্যাচ শুরু হবে। সব মিলিয়ে এরপরে এই ঘটনার পরেই গেট বন্ধ করে দেওয়া হয়েছে। যখন আসলে গেট ভেঙে স্টেডিয়ামে দর্শকরা প্রবেশ করলো, একাধিক গেট ভাঙার খবর রয়েছে। তবে আমি যে গেটটায় ছিলাম সেই গেটটা পুরোপুরি ভেঙে ফেলে ভেতরে দর্শকরা প্রবেশ করেছিল। এই মুহূর্তে যে গুটি কয়েক দর্শক টিকিট হাতে দাঁড়িয়েছিলেন ভেতরে স্টেডিয়ামে ঢোকার মুহূর্তে, তাদের ভেতরে ঢোকানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনী তারা সচেষ্ট এবং তারা ঢুকিয়ে দিয়েছেন এক প্রকার। বাইরে থেকে আর এই মুহূর্তে কোনো রকম কোনো দর্শকের আনাগোনা নেই। ভেতরের যে অবস্থা একেবারে টইটুম্বুর গ্যালারি, সেটা বেশ আগে থেকেই তো থমথমে একটা অবস্থা ঠিক এই মুহূর্তে। এর আগে যে খুব ঝড়ো একটা অবস্থা গেছে গত অন্তত ৫-১০ মিনিট ধরে, খুবই বিশৃঙ্খল একটা পরিবেশ তৈরি হয়েছিল। স্বাভাবিকভাবেই এই ম্যাচের প্রেশার সেটা আগে থেকে অনুমেয় ছিল যে এরকম ঘটনা ঘটতে পারে, কারণ এর আগে বাংলাদেশ ভুটান ম্যাচেও আমরা দেখেছি যে এই ধরনের গেট ভেঙে দর্শক ঢুকে পড়ার যে ঘটনা সেটা ছিল। আরেকটা কথা বলতে চাই যে ৪ নম্বর গেট ভেঙে যখন অজস্র দর্শক ভেতরে ঢুকছিল, তারা আলট্রাস আলট্রাস ধ্বনিতে মুখরিত ছিল। বিশেষ করে আপনি জানেন নিশ্চয়ই যে আলট্রাস নামে ফুটবল যে সমর্থক গোষ্ঠী রয়েছে, তারা টিকিটের জন্য আবেদন করেছিল বাফুফেতে এবং তাদের অভিযোগ ছিল যে টিকিট চোরাকারবারি হয়েছে এবং তারা যে ৩,০০০ টিকিট চেয়েছিল সেটা পাচ্ছিলেন না হাতে তারা, এবং সব মিলিয়ে সেটা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতিতে তাদের বেশ কিছু দর্শক ভেতরে প্রবেশ করেছে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিয়েছে। তবে হোপফুলি শেষ পর্যন্ত, যেহেতু এখন গেট বন্ধ হয়েছে, যারা টিকিট কেটেছেন ভেতরে গিয়েছেন তারা খেলাটাই উপভোগ করতে পারবেন। আলটিমেটলি সেটাই প্রত্যাশা। আর কিছুক্ষণ পর আমরাও সেমনটাই প্রত্যাশা করি। আপনাকে ধন্যবাদ শান্ত। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের নিরাপত্তা নিশ্চিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর এ ব্যাপারে আর একটু বিস্তারিত তথ্য জানবো সহকর্মী মেহেদি নাইমের কাছ থেকে। নাইম আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। নাইম, একটু জানাবেন ম্যাচের নিরাপত্তা নিশ্চিতে আর দর্শকের চাপ সামাল দিতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন সংশ্লিষ্টরা? দর্শক, নাইমের সাথে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হচ্ছে। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে। আমরা যাব আমাদের সহকর্মী রিয়ানের কাছে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের খবর তিনি জানাবেন। রিয়ান, সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশে শুরুর যেই একাদশের ম্যাচ, সেটি কখন শুরু হতে পারে জানাবেন, আর এ বিষয়ে আরো যদি বিস্তারিত কোনো তথ্য দিতে চান। জি ধন্যবাদ কলি। ম্যাচটি আমি প্রথমেই জানিয়ে দিতে চাই কখন শুরু হবে। সেটি হচ্ছে ম্যাচটি
ম্যাচটি 7টার দিকে শুরু হতে যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু স্টেডিয়াম এলাকায় কড়া নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে। 5টা পর্যন্ত দর্শকদের স্টেডিয়ামে ঢোকার সময় বেঁধে দেওয়া হয়েছিল বাফুফে থেকে এবং ঠিক 5টা পর্যন্তই কিন্তু সেখানে দর্শক ঢুকতে দেওয়া হয়েছে। আমি যদি আপনাদের পিছনে একটু দেখা, অনেক দর্শক কিন্তু এখনো বাইরে অবস্থান করছেন এবং সেই সাথে এখানে যারা ভলান্টিয়ার আছেন, যারা এটার দায়িত্বে আছেন দর্শকরা যেন সুশৃঙ্খলভাবে মাঠের ভিতরে প্রবেশ করতে পারে, তারা কিন্তু সেখানে কর্মরত আছেন এবং তাদের সাথে কথা হচ্ছে যারা টিকিট দেখাতে পারছেন। এবং এরপরেও কিন্তু যে বাধা, যে নিয়মটি রয়েছে দর্শকদের ঢোকানোর, তারা সংশ্লিষ্টদের সাথে কথা বলছেন তাদেরকে ঢোকানো যাবে কিনা, যেহেতু তারা টিকিট নিয়ে এসছেন সেই ব্যাপারে কথা বলে তারপর তারা এসে আবার এখানে ডিসকাস করছেন এবং সেই সমাধানটা তারা করছেন। এবং এই পাশে যদি আমি আপনাদেরকে আরেকটু দেখা যায়, এখানে কিন্তু যে বাংলাদেশের যে নিরাপত্তা আর্মিস তারাও কিন্তু আছেন জাতীয় স্টেডিয়ামে দর্শকদের নিরাপত্তা দেওয়ার জন্য, সেই সাথে ম্যাচটি যেন সুশৃঙ্খলভাবে এবং চমৎকারভাবে যেন চালানো যায় এবং প্লেয়াররা যেন তাদের যে পারফরমেন্সটা ভালোভাবে করতে পারে এবং বাংলাদেশের ভক্তদের জন্য জয় উপহার দিতে পারে। কারণ এই ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই ক্রুশাল একটা ম্যাচ। এশিয়া কাপে খেলতে হলে বাংলাদেশের মাস্ট উইন গেম এটা কিন্তু বলাই যায়। সিঙ্গাপুরের সাথে যদি আমরা একটু খুব বেশি একটা গোলে যদি এগিয়ে থাকতে পারি, কারণ পয়েন্ট ব্যবধান যেহেতু খুব বেশি একটা নেই অন্যান্য দলের সাথে, বাংলাদেশের গ্রুপে আরও যারা আছেন হংকং, ইন্ডিয়া, তারপরে যে সিঙ্গাপুর, তাদের সাথে কিন্তু খুব বেশি একটা পয়েন্ট ব্যবধান নেই, প্রায় সবাই এক লেভেলেই আছে বলা যায়। এখন শুধু খেলাটা হবে হচ্ছে গোল ব্যবধান নিয়ে। বাংলাদেশ যদি আজকে একটু বেশি গোল নিয়ে আজকের ম্যাচটা জিততে পারে, এশিয়া কাপের মঞ্চের দিকে অনেকটাই এগিয়ে যাবে তারা। তো আজকে সবারই প্রত্যাশা, আমাদের প্রত্যাশা, আমাদের সবার প্রত্যাশা বাংলাদেশের জয়। আমরাও চাই বাংলাদেশ জয় দিয়ে ঈদের আনন্দটা আরও বাড়িয়ে দিক। কলি, একদমই তাই। আপনাকে অনেক ধন্যবাদ রিয়ান আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের আরও খবর আপনাদেরকে জানাবো। দর্শক, যেমনটা বলছিলাম, বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের নিরাপত্তা বিষয়ে বেশ কিছু তথ্য চলুন জেনে আসি। আমাদের সহকর্মী মেহেদি নাইম আছেন সেখানে। নাইম, একটু জানতে চাই ম্যাচের নিরাপত্তা নিশ্চিতে আর দর্শকের চাপ সামাল দিতে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন সংশ্লিষ্টরা, সে ব্যাপারে কিছু তথ্য থাকলে আমাদের দেবেন। কলি, সময় যত গড়াচ্ছে আমি ঠিক এই মুহূর্তে আছি ভিআইপি গেটে। এখান থেকে কিন্তু জাতীয় স্টেডিয়াম ভিআইপি গেট দিয়ে কিন্তু ভিআইপিরা প্রবেশ করেছেন। কিছুক্ষণ আগে আসলে প্রবেশ করলেন পিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, তার সাথে আমার কথা হচ্ছিল। বাংলাদেশের যে ফুটবল, সেই ফুটবলের নবজাগরণে তিনি অনেক খুশি এবং সেই খুশিতে যেন কোনো প্রকার ছেদ না পড়ে সেজন্য নিরাপত্তা ব্যবস্থাটাই উচ্চই হওয়া চাই, সেটা কিন্তু এই বর্তমান সরকার কিন্তু সেটা নিশ্চিত করেছে। এবং চারোদিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোয়াত, সেনাবাহিনী, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড সবাই কিন্তু আসলে তার সাধ্যমতো চেষ্টা করছে নিরাপত্তা দেওয়ার জন্য। তারপরেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ছোট ছোট ঘটছে, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্টেডিয়ামের 4 নম্বর গেট দিয়ে কিছু সমর্থক গেট ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করছে। এখন পর্যন্ত সেটা আসলে নিয়ন্ত্রণে আছে, তারা এখনও মাঠে ঢুকে পড়তে পারেনি। এটা গত ম্যাচে, ভুটান ম্যাচে আমরা আরও তীব্র আকারে দেখেছিলাম। এই বিষয়টি ঘটার পরে কিন্তু এখানকার আইন শৃঙ্খলা বাহিনী আরও সচেতন হয়েছে, আরও বেশি তারা সচেতনভাবে যোগ্য হাতে কিন্তু সেইগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, যেন কোনো প্রকার অস্থিতিশীল ঘটনা না ঘটে। আপনি একটু জানিয়ে রাখতে চাই, এই ধরনের মাঠে যদি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু ফিফার একটা জরিমানা হওয়ার বিষয় আছে। তাই আমি অনুরোধ করব বাংলাদেশের ফুটবল ফ্যানরা যে দীর্ঘদিন পর যেই নবজোগাড় এবং নব উৎসব শুরু হয়েছে সেটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, তারা যেন কোনো বিশৃঙ্খলা না করেন, সেদিকে যেন তারা সজাগ দৃষ্টি রেখে ম্যাচটা উপভোগ করতে পারেন এবং জয় নিয়ে বাড়ি ফিরতে পারেন, সেটাই আসলে সবার প্রচেষ্টা থাকবে। তো বলি, এই ছিল জাতীয় স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ। দর্শক, টিকিট ছাড়া জাতীয় স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করছেন অনেকেই, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ বিষয়ে বেশ কিছু তথ্য নিয়ে স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করছেন সহকর্মী শামীম রেজা। শামীম, এই মুহূর্তের অবস্থা আমাদেরকে একটু বিস্তারিত বলবেন, সার্বিক চিত্র কি দেখতে পেলেন সেই তথ্য একটু জানাবেন। হ্যাঁ কলি, দুপুরের পর থেকেই আসলে ইএফসি এশিয়ান কাপ বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যে খেলা, এই খেলা দেখতে আসলে দর্শকরা তখন থেকেই আসলে ভিড় করছেন এবং 3টা থেকেই তারা বেশ শান্তিপূর্ণভাবেই আসলে লাইনে অবস্থান করছিলেন। কিন্তু 5টার পর আসলে পরিস্থিতি কিছুটা ঘোলাটে হতে থাকে। এরপর টিকিট চেকাররা যখন সবাইকে আসলে টিকিট দেখে দেখে ভেতরে প্রবেশ করাচ্ছিলেন, ঠিক সেই সময় যেহেতু এটা একেবারে শেষ মুহূর্তের দিকে ছিল, 5:30 6টা নাগাদ আসলে এই সময়টায় আসলে দর্শকদের চাপটা তখন অত্যাধিক ছিল। এই সময়ই আসলে বিনা টিকিটে যারা দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করছিলেন তারা অনেকক্ষণ ধরেই আসলে নানাভাবে চেষ্টা করছিলেন
মানে টপকে হলেও ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন তখন, কিন্তু সেই সময় আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী তাদের প্রচেষ্টায় প্রবেশ করতে না পারলেও একটা সময় গিয়ে আসলে যখন দর্শকদের চাপ অনেক বেশি মাত্রায় বেড়ে যায়, তখনই আসলে তারা একটা প্রেশার ক্রিয়েট করে ভেতরে ঢোকার চেষ্টা করেছেন এবং তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ঠেলে ভেতরে ঢুকতে আসলে সমর্থ হন। এবং সেই সময় আসলে প্রচুর বিনা টিকিটের দর্শক আসলে গ্যালারি এলাকায় প্রবেশ করেন। যদিও স্টেডিয়ামের ভেতরে ঢোকার তথ্যটা আমরা নিশ্চিত করতে পারিনি, তবে আমরা এসে জেনেছি যে আসলে এখানেও টিকিট দেখিয়ে যখন ঢুকছেন তখন বিনা টিকিটেও প্রবেশ করেছেন। তবে সবশেষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে সেনাবাহিনী হস্তক্ষেপ করে। এ সময় আসলে লাঠিচার্জ ছাড়া অন্য কোনো উপায়ও ছিল না, এজন্য সেনাবাহিনী অনেকটা বাধ্য হয়ে লাঠিচার্জ করেছেন এবং এ সময় বেশ কিছু বিনা টিকিটে ভেতরে প্রবেশ করা দর্শক আহত হয়েছেন। সেটা শতাধিকের বেশি হতে পারে যারা আহত হয়েছেন। কলি, ধন্যবাদ আপনাকে শামীম। চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি মাঠে আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি আছেন। সেখানে বিশাল স্ক্রিনে খেলা দেখার আয়োজন করেছেন ফুটবল প্রেমীরা। যাচ্ছি তার কাছে, জানবো সেখানকার বিস্তারিত খবর। অভি, চট্টগ্রামেও তো বৃষ্টি হলো, সেখানে সেটি উপেক্ষা করে খেলা নিয়ে মানুষের উন্মাদনা আসলে কতটা চোখে পড়ছে সরেজমিনে জানাবেন। কলি, খেলা নিয়ে কিন্তু একেবারে উন্মাদনা অনেক বেশি বলা যায়। ফুটবল প্রেমীরা কিন্তু এরই মধ্যে বৃষ্টি কিছুক্ষণ আগে হয়েছে এবং সেই বৃষ্টি উপেক্ষা করেই চট্টগ্রাম এম এ আজিজ যে আউটডোর স্টেডিয়াম রয়েছে এই মাঠটিতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য ফুটবল প্রেমীরা তারা এখানে এসেছেন এবং এই আজকের এই বাংলাদেশ সিঙ্গাপুর খেলাকে কেন্দ্র করে মাঠে কিন্তু এখানে এলইডি স্ক্রিন বসানো হয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় ফুটবলের যে একটি হাওয়া সেটি কিন্তু এরই মধ্যে বইতে শুরু করেছে এবং তারা রয়েছেন দর্শক তারা কিন্তু আজকের এই খেলা নিয়ে অনেক বেশি প্রত্যাশা। একটু কথা বলতে চাই কয়েকজন ফ্রেন্ডদের সাথে। আজকে বাংলাদেশ ফুটবল এবং সিঙ্গাপুরের সাথে খেলা হবে, সেক্ষেত্রে আপনাদের আসলে প্রত্যাশা কি? দীর্ঘদিন ধরে ফুটবল নিয়ে আসলে যে উন্মাদনা এখন হয়েছে সেই জায়গা থেকে আপনারা কি বলবেন? আসলে বাংলাদেশ তো ফুটবল প্রেমী একটা দেশ ছিল 1980 সাল থেকে শুরু করে 80, 90, 2000 সাল যখনই দেখবেন যে বাংলাদেশের ফুটবলের যে জাগরণ ছিল সেই জাগরণটা স্থিমিত হয়েছে। কেন সেই জাগরণ স্থিমিত হওয়ার পিছনে আমাদের যে কারণগুলো ছিল সেগুলো আপনারা সবাই জানেন। সিন্ডিকেট বলেন, অন্যান্য বিষয় বলেন, যেগুলোর কারণে বাংলাদেশের ফুটবল অধপতনে গিয়েছিল, সেখান থেকে যে জাগরণ হচ্ছে জাগরণটা যদি আমরা ধরে রাখতে পারি সেই হিসেবে আশা করি ইনশাল্লাহ আমরা সামনে বিশ্বকাপ খেলতে পারবো। একটু বলবেন আজকে আসলে জিতবে কি মনে হয়? অবশ্যই জিতবো আমরা। সবাই আসলে চাচ্ছিলেন আজকে ম্যাচটি যেন অন্তত জেতা হয়। আপনি জানেন ফুটবল দিন শেষে কিন্তু জয়ের খেলা, সে কারণেই হামজা সমিতির আগমনে বাংলাদেশ ফুটবলে কিন্তু একেবারে দিন বদলের হাওয়া বইতে শুরু করেছে, উন্মাদনা বইতে শুরু করেছে। কিন্তু তারা বলছিলেন এর আগে ভারতের সাথে ড্র করেছে এবং ভুটানের সাথে কিন্তু 2-0 গোলে বাংলাদেশ জিতেছিল এবং সেই ধারাবাহিকতায় দেশের মাঠেতে যেন অন্তত আজকে সিঙ্গাপুরের সাথে যে বাংলাদেশ খেলাটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7টায় সেটি যেন একেবারে সাফল্যের সাথে জেতে এবং সেই খেলা দেখার জন্য কিন্তু অসংখ্য দর্শক তারা মুখিয়ে রয়েছেন। চট্টগ্রামের এই যে মাঠটিতে কিছুক্ষণের মধ্যে কিন্তু এরই মধ্যে কিন্তু অসংখ্য দর্শনার্থী তারা এখানে এসেছেন একসাথে ফুটবল খেলাটি দেখার জন্য। অন্তত আজকের ম্যাচটি যেন তারা জেতে বাংলাদেশ সেই অপেক্ষায় চট্টগ্রামবাসী। ধন্যবাদ আপনাকে অভি। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7:21 হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। এর আগে সোমবার সন্ধ্যা 7:30টার তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। আজই দুটি বিমান প্রতিষ্ঠানের সাথে তার মিটিং হওয়ার কথা। এছাড়া অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথেও বৈঠক করবেন তিনি। এছাড়া কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল এর সাথে করবেন সৌজন্য সাক্ষাৎ। সফরে বাকিংহাম প্যালেসের রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এই সময় তিনি গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেল স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর ইউনূস। ওই দিন রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চ্যাথম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, যেখানে তিনি বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি, গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। লন্ডনে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকে রাজনৈতিক সংকটের সমাধান দেখছে বিএনপি।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দিয়েছে দলের স্থায়ী কমিটি। বিএনপি মহাসচিব এই বৈঠকে রাজনীতির টার্নিং পয়েন্ট উল্লেখ করে ভোটের জন্য এপ্রিল মাস উপযুক্ত নয় বলে মন্তব্য করে। গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের শেষে কথা বলেন সমসাময়িক অন্যান্য বিষয় নিয়েও। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন থাইল্যান্ডে চিকিৎসা শেষে ঈদের আগের দিন দেশে ফেরা মির্জা ফখরুলের স্বাস্থ্যের খোঁজ নেন সাংবাদিকরা। পরে মির্জা ফখরুল কথা বলেন শুক্রবার সকালে লন্ডনে হতে যাওয়া ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে। বৈঠকটি নিয়ে আশাবাদী বিএনপি মহাসচিব বলেন, চলমান রাজনৈতিক সংকট সমাধানে এটি হবে নতুন দিগন্তের সূচনা। এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি, যদি সবকিছু সঠিকভাবে চলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে। দিস ইজ এ প্রপার টাইম অ্যান্ড প্রপার ভেন্যু, প্রপার প্লেস, যেটাতে একটা নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে। দলের তরফ থেকে আমরা আমাদের একজন চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি। এপ্রিল মাস জাতীয় নির্বাচনের জন্য কেন উপযুক্ত সময় নয় তাও ব্যাখ্যা করেন বিএনপি মহাসচিব। টাইম ইজ নট গুড ফর ইলেকশন। আপনার রোজার মাস, রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে নির্বাচন। আপনি ভাবেন গোটা রোজার মাসটা ক্যান্ডিডেটদের কি অবস্থা হবে, পলিটিক্যাল ওয়ার্কারদের কি অবস্থা হবে। আমি তো নিজে এখনই চিন্তিত যে প্রত্যেক দিন আমাকে ইফতার পার্টি করতে হবে। অনেকে চিৎকার করি আমরা সবাই যে আপনার অর্থের কমাতে হবে এবং কমাতে হবে, এটা তো বাড়বে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, গরম, প্রচণ্ড গরম সেই সময়। জাতীয় ঐক্যে গুরুত্ব দিয়ে মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজের পরিধি সীমিত করার পরামর্শ দেন। দলীয় নীতি অনুযায়ী বিএনপি সংস্কারের প্রস্তাবে সমর্থন দিচ্ছে বলেও জানান তিনি। আপনি কালকে নির্বাচন করতে পারেন, আমরা কালকে রেডি। কারণ হচ্ছে বিএনপি নির্বাচনের দল, এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। এই যে আপনার অনেকেই, ভাই আমি তো বিপ্লবী দল নই। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি নিয়ে মতামত জানান বিএনপি মহাসচিব। কথা বলেন আওয়ামী লীগবিহীন ভোট নিয়েও। আওয়ামী লীগ তো নাই, বিশ্বাস করে পার্টি হিসেবে যে গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে দেওয়া উচিত। এছাড়া তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আসার কথা জানান মির্জা ফখরুল। ঈদ মোবারক এগেইন। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কোনো সন্ত্রাসী, মাস্তান, জঙ্গি ও চরমপন্থীদের স্থান এই দেশের মাটিতে হবে না, এমন নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নাটোরে এই কথা বলেন নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শেখ হাসিনা চোরের মতো পালিয়ে না যেত, ওর দেহ, ওর মাংস মানুষ খুঁজে পেত না। সন্ত্রাসীদের আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, পুরস্কৃত করে, তাদের কি ক্ষমতা থাকার কোনো অধিকার আছে বলেন? পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। মঙ্গলবার দুপুরে প্রথম ফ্লাইটে ফিরেন ৩৭৪ জন, আর এই দিন ১২টি ফ্লাইট এবং নিয়মিত ফ্লাইট মিলিয়ে দেশে ফেরার কথা ৪,৯০৪ জনের। আর সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন হাজিরা, দোয়া করেছেন দেশ জাতির মঙ্গল কামনায়। ৮ জুন জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা। এবার দেশে ফেরার পালা। মঙ্গলবার দুপুরে ছিল হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট। ফাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছান ৩৭৪ জন। তাদের স্বাগত জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। চলতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজে অংশ নেন ১৬,৭৬,২৩০ জন মুসল্লি, যার মধ্যে বাংলাদেশ থেকেই যান ৮৬,৯৫৮ জন। দেশে ফিরে সুষ্ঠু ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তারা। সকল দিক দিয়ে সৌদি সরকার যেভাবে সহযোগিতা করছে, এরকম সবাই বলছে এত সুন্দরভাবে হজ কেউ করতে পারেনি আর কি। ব্যবস্থাপনা অনেক ভালো সব জায়গায়, আরাফাত, মুজদালিফা, তারপরে মিনা, তারপরে মক্কা, আমরা অনেক তাওয়াফ করছি, অনেক উমরা করছি। মালয়েশিয়ান একটা ফ্লাইট ছিল ফ্লাইনাসের পক্ষ থেকে, ওইটা ছাড়া আমাদের আলহামদুলিল্লাহ সব কিছু স্মুথলি কমপ্লিট হয়েছে। আমাদের সাথে অনেক হাজি যারা হাজি গেছিল তারা ভালো ছিল এবং ভালোভাবে হজ করে আসে, কারো কোনো সমস্যা হয়নি ইনশাআল্লাহ।
হজ ফ্লাইট ছাড়াও নিয়মিত ফ্লাইটেও দেশে ফিরেছেন অনেকে। দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেছেন হাজিরা। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ দেশের জন্য দেশের মঙ্গল হয়, দেশের একটা সুন্দর শান্তি পরিবেশ ফিরে আসে, সকল মানুষ ভাই ভাই হয়ে থাকতে পারি। সবার জন্য সবার মনের আশা যেন আল্লাহ পূরণ করে সেই দোয়াই করেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত মুসলিম উম্মাকে আসার তৌফিক দান করুক যারা আসতে পারে নাই। আমাদের দেশের আল্লাহ তাআলা শান্তি বিরাজমান রাখুক। সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন সবার সুস্থতা, সবার ভালো। প্রথম দিনে ফ্লাইনাস এয়ারলাইন্সের 6টি, সৌদি এয়ার 5টি এবং বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে 4000 হাজির। তাদেরকে গাইডেড প্রক্রিয়ায় ইমিগ্রেশন সম্পন্ন করে এবং কাস্টমসের জন্য নির্ধারিত গ্রিন চ্যানেল 2 মেনটেন করে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং আপনাদের এই ঠিক পাশে এখান থেকেই জমজমের পানি সার্কুলেট করা হচ্ছে। চলতি বছর 19 বাংলাদেশি মৃত্যুবরণ করেন সৌদি আরবে। চলতি হজ মৌসুমে 436টি ভুয়া এজেন্সি বন্ধ করে দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর 462 জনকে আইন ভঙ্গ করায় গ্রেফতার করা হয়েছে। এবার ফিরতি হজ ফ্লাইট শেষ হবে আগামী 10 জুলাই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর কালশিতে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার হাতে ছিল হাতকড়া। নিহতের নাম রাকিবুল ইসলাম সানি ওরফে পেপার সানি। ভোরে মিরপুর 11 নম্বর সেক্টরের বি ব্লকের মিল্লাত ক্যাম্প এলাকায় মিলে ওই যুবকের মরদেহ। স্থানীয়রা জানিয়েছে ভোরে একটি গলিতে পায়ে গামছা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহত যুবক ওই ক্যাম্পেরই বাসিন্দা। নিহতের স্বজনরা জানিয়েছেন স্থানীয় বিহারি ক্যাম্পের কয়েকজনের সঙ্গে মাদক ব্যবসা নিয়ে সানির দ্বন্দ্ব ছিল, আর এর আগেও কয়েকবার তার উপর হামলা হয়। নিহতের নামেও একাধিক মামলা আছে। পুলিশের ধারণা মাদক ব্যবসা আর পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। পাশাপাশি লম্বা ছুটি থাকার কারণে এখনও ঢাকা ছাড়ছেন আবার অনেকেই। রাজধানীর কমলাপুরে সকাল থেকেই নিয়মিত বিরতিতে ছেড়ে যাচ্ছে ট্রেন। ঈদের ছুটি বাকি আরও কিছুদিন, আর সে কারণেই ঢাকা ছাড়ছেনও আবার অনেকেই। ঢাকায় ফেরার থেকে ঢাকার বাইরে যাবার যাত্রীদের সংখ্যাই বেশি দেখা গেছে। তবে চাপ কম থাকায় নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন এমনটা জানিয়েছেন যাত্রীরা। প্রিয়জনের সাথে ঈদ শেষে এবার ঢাকায় ফেরার পালা। কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে একে একে পৌঁছাতে থাকে বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা ট্রেন। যাওয়ার সময় একটু জ্যাম ছিল, কিন্তু আসার সময় খুব কমফোর্টলি আমরা ঢাকা চলে আসছি আর কি। 1-1.5 ঘন্টা লেট হয়েছে, আর গরমে তো বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট হয়েছে, প্লাস মনে করেন যে গরমে অনেক ভোগান্তি হয়েছে। ইনশাআল্লাহ এখন ছুটি কাটে আসলাম, এখন বাকি পরবর্তীতে যা কাজ হবে তো ইনশাআল্লাহ অনেক সুন্দরভাবে হবে আর কি পুরো দমে। আগে ভাগে ফেরায় সফর ছিল নির্বিঘ্ন। রেলের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানালেন যাত্রীরা। ঈদ অনেক মজা হয়েছে এবার, আর এমনি যানজট মানে ওইরকম ছিল না, খুব ভালোভাবে আসতে পারছি, এমন কোনো সমস্যা হয়নি। 4-5 দিন একটা ছুটি কাটিয়ে আসলাম, এখন আবার নতুন আবার অফিসে জয়েন করে কাজ শুরু করতে হবে। সরকারি ছুটির হিসেবে বাকি রয়েছে আরও দিন 4। এই সময়টা নিজেদের মতো করে কাটাতে ঢাকা ছাড়ছেন অনেকেই। আমরা 15 দিনের ছুটি পেয়েছি, এখন নাটোর যাচ্ছি শ্বশুরবাড়িতে ঘুরতে। বন্দর যাব, ওখানে একটু প্লেন দেখাবো, আবার চলে আসবো। কখনো ট্রেনে উঠে নাই তো, ট্রেনে উঠানোর জন্যই। ঈদ যাত্রায় এবার কোনো শিডিউল বিপর্যয়ে পড়তে হয়নি যাত্রীদের। দাবি স্টেশন মাস্টারের, ফিরতি যাত্রায়ও কোনো বিড়ম্বনা হবে না বলে আশা তার। প্রায় 80% ট্রেন আমাদের 18-19টা ট্রেন গতকালকে ঢাকায় আসছে এবং প্রায় 20টির মতো ট্রেন ঢাকা থেকে ছেড়ে গেছে। এই প্রত্যেকটা ট্রেনই আপনার বেশি সঠিক সময়ে ঢাকা থেকে ছেড়ে গেছে, কোনো বিলম্ব বা শিডিউল বিপর্যয় ঘটে নাই। বাস টার্মিনালেও ঢাকায় ফেরা যাত্রীদের তেমন চাপ নেই। পথের ভোগান্তি এড়াতে আগে ভাগে আসছেন অনেকে। রাস্তায় কোনো জ্যাম নাই, ফাঁকা রাস্তা, হয়তো আর একটু কম লাগতো, ভালো গাড়ি দিতে হয়তো। আলহামদুলিল্লাহ খুবই ভালো, অনেক আনন্দিত। গরম হলেও আমি অনেক সেফ আছি আর কি। শুক্র শনিবার থেকে সবাই হয়তো ফেরত আসতে ট্রাই করবে, তো তখন অনেক জ্যাম থাকবে। 8 ঘন্টা 10 ঘন্টার মতো হচ্ছে গেছি, আর আসছি আজকে 3 ঘন্টা। তবে ফেরার পথেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন কেউ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
করোনাভাইরাসের নতুন কয়েকটি সাবভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে ভারত সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে। সতর্কতা আছে বাংলাদেশেও। এরই মধ্যে যেসব দেশে ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আর বিশেষজ্ঞরা বলছেন এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সচেতনতাই হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার। ভারতসহ কয়েকটি দেশে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ও সাব ভ্যারিয়েন্ট। জনমনে প্রশ্ন, তবে কি আবারও বাড়বে প্রাদুর্ভাব? করণীয়ই বা কি? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই মৌসুমে করোনা, ডেঙ্গু আর চিকুনগুনিয়ার বিস্তার বাড়ে। রোগগুলোর লক্ষণ কাছাকাছি হওয়ায় উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করানোর তাগিদ দিচ্ছেন তারা। তবে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সচেতনতাই হতে পারে সবচেয়ে বড় প্রতিরোধ। পেশেন্ট দেখা যাচ্ছে আর উদাসীন হয়ে গেছে, কারণ জানে যে এখন আর কোভিড নাই। সেই একটা তাদের রিল্যাক্সের জায়গা থেকে তারা কিন্তু ওই জিনিসটাই কি ভাবছে না যে কোভিড হতে পারে। যেহেতু এখন বাড়ছে, সেহেতু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে এবং অবশ্যই তাকে বুঝতে হবে যদি ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর ছাড়া যদি মাথা ব্যথা বা গায়ে ব্যথা থাকে তাহলে চিকিৎসকের শরণাপন্ন অবশ্যই টেস্ট করে নিতে হবে। রাজধানীর কয়েকটি সরকারি হাসপাতালে আছে করোনা পরীক্ষার ব্যবস্থা। তবে হঠাৎ সংক্রমণের কারণে আছে টেস্টিং কিটের সংকট। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে দেখা গেল নিয়মিত দেয়া হচ্ছে কোভিড ও ডেঙ্গু রোগীর চিকিৎসা, আছে পর্যাপ্ত শয্যাও। চিকিৎসকরা জানালেন পরিস্থিতি জটিল হওয়ার শঙ্কা কম। এর আসলে এখনো পর্যাপ্ত মনে হয়নি, হয়তো নতুন করে সংক্রমণ হচ্ছে তো হয়তো চলে আসবে। আর আমাদের এখানে র্যাট টেস্ট হচ্ছে, আর্টিফিশিয়াল ল্যাবও আছে আমাদের। কোভিড সিমটম নিয়ে আসা এরকম রোগী তুলনামূলক কম মানুষের মধ্যে, কিন্তু আমরা মেইনলি যেগুলো পাচ্ছি যে কোথাও ভর্তি আছে, হঠাৎ করে জটিল কোনো রোগে ভর্তি আছে, যেমন স্ট্রোকের অথবা ডায়ালাইসিস পাচ্ছে, এসব রোগীগুলো হঠাৎ করে দেখা গেলো যে কোভিড টেস্ট করানো হচ্ছে, তাদের পজিটিভ আসছে। করোনার নতুন সংক্রমণ ঠেকাতে সতর্কতা হিসেবে পার্শ্ববর্তী ভারত সহ কয়েকটি দেশে জরুরি প্রয়োজন ছাড়া না যাওয়ার সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঝুঁকি মোকাবিলায় দেশের সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতেও বলা হয়েছে। আছে সংক্রমণ প্রতিরোধে রোগী ও তাদের স্বজনদের জন্য বিশেষ নির্দেশনাও। মেট্রো রেল ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ভারত থেকে আসা যাত্রীদের মাধ্যমে করোনার সংক্রমণ রোধে সকাল থেকেই হিলের ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল টিম তাদের কার্যক্রম শুরু করেছে। ভারতের বিভিন্ন প্রদেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই বাড়তি সতর্কতা। করোনার লক্ষণ থাকা যাত্রীদের হাসপাতালে পাঠানো হবে, জানিয়েছে মেডিকেল টিম। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের প্রবেশ পথে বসানো হয়েছে হেলথ ডেস্ক। ভারত থেকে আসা যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের। ভোলায় মানববন্ধনে অংশগ্রহণ করতে গিয়ে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার অভিযোগ উঠেছে। দুপুরে দৌলত খানের চরসুভি মাদ্রাসা মাঠে এই ঘটনাটি ঘটে। আহত হন অন্তত 10 জন। অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইব্রাহিম খলিল সহ অন্যান্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার প্রচারণা করতে যান। পরে চরের ভূমিহীনদের 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন এবং সমাবেশে অংশ নেন তারা। এই সময় বেশ কয়েকজন তার এবং তার সাথে থাকা লোকজনের উপর হামলা চালায়। হামলাকারীরা ছাত্র যুবদলের সদস্য বলে দাবি ভুক্তভোগীদের। এদিকে দৌলত খান বিএনপির দাবি, এই ঘটনায় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের কেউ জড়িত নয়। আমি গাড়ি থেকে বের হওয়ার পর আমি ভিডিও করতে নিছিলাম। ভিডিও করার সাথে সাথে আমাকে আরও 5-6 জন মিলে লাঠি দিয়ে এবং মুখে ঘুষি মারছে, এই জায়গায় অনেকভাবে আহত করছে, পিঠে। সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। দুপুরে শাহজাদপুরে এই ঘটনাটি হয়। পুলিশ জানিয়েছে রোববার স্থানীয় শাহনেওয়াজ সোহানের তার স্ত্রী এবং ভাতিজাকে নিয়ে কাছারি বাড়িতে ঘুরতে যান এবং ফেরার পথে তাদের সাথে বাকবিতণ্ডা হয় দায়িত্বরত কর্মচারীদের। এই সময় সোহানকে মারধরের অভিযোগ উঠে। এরই জোরে দুপুরে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে হামলা এবং মারধরে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। অংশ নেয় স্থানীয় জনতা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়ে কাছারি বাড়ির সামনে গিয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে ভাঙচুর চালায়, মারধর করা হয় কর্মচারীদের।
আমাদের অধিদপ্তরের কোনো কর্তৃপক্ষরা জানেন, আমাদের আমাদেরকে যে পদ্ধতিতে বলেন আমরা একটা সাধারণ ডায়েরিতে খাতাতে বলছেন, একটা সাধারণ ডায়েরি করতেছি, তারপরে হয়তো বাকিটা টাকা দিয়ে যাবে বলেন এইভাবে।